হচ্ছে তাপীয় সাম্য অবস্থা, অভ্যন্তরীণ শক্তি, এসব নিয়ে। তাপীয় সাম্য অবস্থা কি? সিস্টেমের ম্যাক্রোস্কোপিক যে প্রপার্টিসগুলো আছে, যেমন আয়তন, তাহলে সিস্টেমের ম্যাক্রোস্কোপিক যে প্রপার্টিসগুলো আছে, যেমন চাপ, আয়তন, ভর, মোল, তাপমাত্রা, এসব যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সিস্টেমটিকে তাপীয় সাম্যাবস্থায় রয়েছে বলা যায়। এখন তাপীয়, যেমন একটা উদাহরণ দেওয়া যাক। একটা পাত্র নিলাম, সেই পাত্রের গা যেটা, সেটা হচ্ছে অপরিবাহী পদার্থে তৈরি। এটা হচ্ছে অপরিবাহী পদার্থে তৈরি। আর এই যে পাত্র যেটা, সেই পাত্রের চাপ, আয়তন, তাপমাত্রা এসব যদি চেঞ্জ না হয় তাহলেও এই সিস্টেমটাকে তখন আমরা তাপীয় সাম্যাবস্থায় রয়েছে বলতে পারবো। এখন এখানে একটা কনফিউশন আসে যে যদি কখনো কি এরকম হতে পারে যে দুটো সিস্টেমের তাপমাত্রা আলাদা, তবুও তারা সাম্য অবস্থা রয়েছে, এরকম হতেও পারে। যেমন এই ক্ষেত্রে শর্ত কি? তাহলে এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন হবে যে যদি আমরা দুটো পাত্র নিলাম এরকম, এই পাত্র এ এবং পাত্র বি, এবং এর যে গাগুলো আছে, এই গা হচ্ছে বা পাত্রের গা, এটা হলো নন কন্ডাক্টিং। এই পাত্র দুটার মাঝের যে ব্যবধায়ক বা বাউন্ডারি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে নন কন্ডাক্টিং বা ইনসুলেটিং। দুটাই যদি অপরিবাহী পদার্থ হয় এবং বাউন্ডারি যেটা, সেটা যদি অপরিবাহী পদার্থের হয়, এবং এই যে এটা যদি রুদ্ধতাপীয় একটা সিস্টেম সিস্টেম রুদ্ধতাপীয় বাউন্ডারি, যেখানে তাপ আদান প্রদান হচ্ছে না, এক্ষেত্রেও বলা যাবে এরা যে তাপ, এক্ষেত্রে তাপ দুটা ক্ষেত্রে, এই ক্ষেত্রে টি এ তাপমাত্রা, এক্ষেত্রে টি বি তাপমাত্রা, তবুও এরা তাপীয় সাম্য অবস্থায় রয়েছে বলা যাবে। তাও এটা তাপীয় টি এ রাজনৈতিক টি বি, তারপরেও এটা সাম্য অবস্থায় রয়েছে, তাপীয় সাম্য অবস্থায় আছে। কেন? কারণ এখানে যে বাউন্ডারিটা, সেটা হচ্ছে নন কন্ডাক্টিং এবং রুদ্ধতাপীয় সিস্টেম, এই জন্য এরকম। আর আমাদের সাধারণত বলে থাকি যে দুটা পাত্র যদি আমরা নিই, এবং এই দুটা পাত্রের এ পাত্র বি পাত্র, এর চারিদিকে যে পাত্রের গাছ, সেটা আমরা এবার নন কন্ডাক্টিং এ রাখলাম বা অপরিবাহী। আর এখানে যে দুটার মাঝে এবার ব্যবধান যেটা, সেটাকে আমরা এবারে কন্ডাক্টিং বা পরিবাহী রাখলাম। এই ক্ষেত্রে এর তাপমাত্রা টি এ, তাপমাত্রা টি বি, এবং ধরলাম যে টি এ বেশি এবং টি বি কম, তাহলে টি এ থেকে তাপমাত্রা ধীরে ধীরে টিবিতে যাবে যতক্ষণ তাদের তাপমাত্রা সমান হয়। তো এখানে কাহিনীটা এরকম হয় যে, একটু যদি বিস্তারিত বলা যায় তাহলে এরকম করে বলা যায় যে এই এ পাত্র এবং বি পাত্র, এর তাপমাত্রা বেশি। তাপ আসলে কি? তাপ এক প্রকার কি শক্তি, নাকি শক্তি ট্রান্সফারের কোনো পদ্ধতি? এটা একটু ক্লিয়ার যদি আমরা করি যে এখানে তাপটা কিভাবে ট্রান্সফার হয়। এখানে যে এ পাত্রের যে অন্তস্থ যে অণুগুলো রয়েছে, তারা পরস্পরের মধ্যে তাদের মধ্যে যে শক্তির একটা ট্রান্সফার হয়, এবং এই শক্তির ট্রান্সফারটা ধীরে ধীরে এই এই পরিবাহী বাউন্ডারিটা পার হয়ে পাশেরটাতে চলে যায়, বিতে চলে যায়, এবং এভাবে তাপটা পরিবাহিত হয়। এবং তাপ হচ্ছে, এবং এই কোণা থেকে এই কোণাতে শক্তিটা ট্রান্সফার হলো, এবং তাপের পার্থক্যের কারণে শক্তিটা ট্রান্সফার হতে পারছে। তার মানে আমরা বলতে পারি এখান থেকে সিদ্ধান্ত যে তাপ শুধু এক প্রকার শক্তি না, বরং শক্তি ট্রান্সফারের একটি ওয়ে। আর তাপমাত্রা যখন এই দুটার মধ্যে তাপমাত্রা যখন সমান হয়ে যাবে, এই ফেজ থেকে যখন তাপমাত্রা দুটারই সমান হয়ে যাবে, অর্থাৎ টি এ সমান টি বি হয়ে যাবে, তখন নো হিট ট্রান্সফার, কোনো হিট ট্রান্সফার হবে, তখন এ আর বি যখন বিদ্যমান হবে থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্য অবস্থায় রয়েছে। আশা করি তাপীয় সাম্য অবস্থার বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটি অঙ্ক করে ফেলবো যে কোনো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মাপা 45°C ফারেনহাইট স্কেলে কত। তো এই ক্ষেত্রে আমরা আগে পর্বগুলোতে থার্মোমিটারের মূলনীতি জেনেছি। এখানে দুটা থার্মোমিটারের আমরা এখানে হচ্ছে থার্মোমিটারের যে মূলনীতি, সেটা ব্যবহার করে বরফবিন্দু বাষ্পবিন্দু দেওয়া আছে, সেটা ব্যবহার করে এখানে সেলসিয়াসে দেওয়া আছে বরফবিন্দু বাষ্পবিন্দু। তার মানে আমাদের নিতে হবে এরকম। তো প্রথমত আমাদের বের করতে হবে ফারেনহাইট স্কেলটা। তাহলে ফারেনহাইট স্কেলটা আমরা ওদিকে রাখবো, বাম পাশে রাখবো
45 - 3, এটা হচ্ছে থেটা, আমাদের 45 এটা হচ্ছে থেটা, আর এটা হচ্ছে 107, এটা হচ্ছে এখানে উল্টা আছে, এটা হলো বাষ্পবিন্দু, এটা হচ্ছে বরফ বিন্দু। এবং ফারেনহাইট 32, 212, 32, 212 কই থেকে আসলো? ফারেনহাইট স্কেলের আমরা জানি যে বড় বাষ্পবিন্দু যেটা সেটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, এখান থেকে আসছে। 32টা হচ্ছে ফারেনহাইটের হচ্ছে বরফ বিন্দু। এখান থেকে এফ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এফ পাবো আমরা 104.69 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এই পর্যন্ত।